নিউজ 18 বাংলার সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। আর নিউজ 18 প্রাইমে আজ শুরুতেই নজর থাকবে যাদবপুরের দিকে। যাদবপুরে এসএফআই এর বিক্ষোভ, অরবিন্দ ভবনের সামনে বিক্ষোভ। যাদবপুরের ঘটনার প্রতিবাদে এই বিক্ষোভ আমরা দেখেছিলাম গত 19 এবং 20 অগস্টের যে ঘটনা, তার প্রতিবাদেই এই বিক্ষোভ। যাদবপুরে এসএফআই এর বিক্ষোভ দেখছেন সেই ছবি, অরবিন্দ ভবনের সামনে এই বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা। কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রীতি। এই মুহূর্তে ঠিক এই বিক্ষোভের ঠিক কি পরিস্থিতি এবং বিক্ষোভকারীরা অর্থাৎ এসএফআই এর তরফ থেকে ঠিক কি দাবি করা হচ্ছে? দেখো, এসএফআই সহ বামপন্থী ছাত্র সংগঠনগুলো মূলত মিছিল করে অরবিন্দ ভবনের সামনে আসে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে অল স্টেক হোল্ডার্সের যে মিটিং রয়েছে সেই মিটিং শুরু হবে এবং সেখানে উপাচার্য, সহ উপাচার্য, রেজিস্ট্রার সকলেই উপস্থিত থাকবেন। তার পাশাপাশি ছাত্র সংগঠনের যারা প্রতিনিধি তারাও থাকবেন। এই ছাত্র সংগঠনের প্রতিনিধিরা ঠিক কি তাদের ভার্সন রাখবে, তারা কি দাবি রাখবেন, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এখন আলোচনা চলছে। তাদের মধ্যে একটা ডিবি মিটিং চলছে বলা চলে। এবং তার মধ্যে অন্যতম যেটা আমরা জানতে পারছি যে সেদিন রাতে 4 নম্বর গেট যখন খুলে দেওয়া হলো ভিতর থেকে, তার নির্দেশে গেট খোলা হয়েছিল এবং সেটার তদন্ত চাইছে। এবং যেহেতু এখন এই পুরো বিষয়ে তদন্ত করছে যাদবপুর থানা, এই সিসিটিভি ফুটেজ সমস্ত চিহ্নিতকরণের কাজ ঠিকঠাকভাবে যাতে হয়, এই বিষয়গুলো কিন্তু মূলত তারা এই বৈঠকে রাখবেন। তার আগে ডিবি মিটিং, সেই ডিবি মিটিং সেরে ফেলছেন ছাত্রছাত্রীরা। তুমি জানো, অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় অন্য রকম পরিবেশ। এখানে ছাত্র সংগঠনগুলো যেগুলো রয়েছে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এই অল স্টেক হোল্ডার্সের যে মিটিং রয়েছে তারাও কিন্তু সেখানে উপস্থিত থাকবেন। ওকে, যাদবপুর কাণ্ডে আজ বৈঠক রয়েছে। বৈঠক করবেন যাদবপুরের উপাচার্য। যাদবপুর থানায় ইতিমধ্যেই অভিযোগও দায়ের করা হয়েছে। ঘটনার সময়ের সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ, আজ সব পক্ষকে নিয়ে উপাচার্যের বৈঠক। রয়েছেন প্রীতি আমাদের সঙ্গে। প্রীতি, এই যে এই বৈঠক মূলত কোন কোন বিষয়ে এই আলোচনা, এই বৈঠক? কিছুক্ষণ আগেই বলছিলাম যে 4 নম্বর গেট থেকে মূলত বহিরাগতরা ঢোকে। এই 4 নম্বর গেট থেকে যখন বহিরাগতরা ঢোকে, কার নির্দেশে সেই গেট খুলে দেওয়া হয়, সেই বৈঠকে কিন্তু আলোচনা হবে। এবং তদন্ত কমিটি ইতিমধ্যে তৈরি করা হয়েছিল 3 সদস্যের, তার চেয়ারপারসন তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে এসেছেন। তিনি সরে আসার পর এই চেয়ারপারসনের দায়িত্বে কে থাকবে এই নিয়েও কিন্তু আলোচনা হবে। এছাড়াও যাদবপুর বিশ্ববিদ্যালয় এখন হচ্ছে অরবিন্দ ভবনের ভিতরে এখন একটি মিটিং চলছে। সেই মিটিং হচ্ছে ওয়েলফেয়ার বোর্ড এই মিটিং করছে। এই মিটিং এ কি আলোচনা করছে, সেদিন শুধুমাত্র ইউনিভার্সিটির ভিতরে নয়, এর পাশাপাশি ইউনিভার্সিটির যে মেইন হোস্টেল রয়েছে সেই হোস্টেলেও কিন্তু বহিরাগতরা ঢুকে পড়ার চেষ্টা করে। এবং সেই সমস্ত বিষয় নিয়ে হোস্টেলে যারা থাকেন, যে সমস্ত প্রান্তর এলাকার যারা পড়ুয়ারা আসেন, যারা থাকেন, তাদের সুরক্ষা নিয়েও কিন্তু এই সেই মিটিং এ আলোচনা চলছে। এবং এর পরবর্তীতে অল স্টেক হোল্ডার্সদের যে মিটিং রয়েছে সেই মিটিং শুরু হবে এবং সেখানে বিভিন্ন ছাত্র সংগঠন তাদের দাবি থাকবেন। ওকে, সঙ্গে থাকো প্রীতি। আমি সবসময় চাই যে কনস্ট্রাকটিভ আলোচনা হোক, একাডেমিক বিষয়টা যেন প্রাধান্য পায়। কারণ যাদবপুর ইউনিভার্সিটি কিন্তু আমাদের ভিত্তি, সেটা কিন্তু একাডেমিক। ফলে একাডেমিক জায়গাতে এক্সেলেন্সের জন্যই আজকে কিন্তু যাদবপুর ইউনিভার্সিটির এত সুনাম। আমাদের র্যাঙ্ক ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেলে যা র্যাঙ্ক রয়েছে, গোটাটাই কিন্তু একাডেমিক, মানে হচ্ছে রিসার্চ অ্যান্ড একাডেমিক সব কিছু মিলিয়ে। ফলে সেই জায়গাতে আমি সেটাকে মূল এমফাসিস দেখবো, যাতে একাডেমিক এনভায়রনমেন্ট রেস্টোরেশনটা অ্যাট দি আর্লিয়েস্ট হয়। অর্থাৎ একদিকে এই বৈঠকে একাধিক বিষয় আলোচনার সম্ভাবনার, অন্যদিকে যাদবপুরের তাণ্ডব তদন্তে আজ ক্যাম্পাসে পুলিশ সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করবে পুলিশ। বুধবার মধ্যরাতে যাদবপুর ক্যাম্পাসে ধুমধুমার কাণ্ড। ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করবে পুলিশ। অভিযুক্তদের ডেকে জিজ্ঞাসাবাদের তোড়জোড়।
ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করবে পুলিশ। আমরা দেখেছিলাম গত 19 এবং 20 অগস্ট যে ঘটনা ঘটেছিল, যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল যাদবপুর, ঠিক তার প্রেক্ষিতেই পুলিশের এই পদক্ষেপ। আমরা কথা বলবো, প্রীতি রয়েছেন আমাদের সঙ্গে। প্রীতি, পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে ঠিক কোন কোন বিষয় খতিয়ে দেখা হচ্ছে, কোন কোন বিষয়গুলিকে গুরুত্বপূর্ণ বলে তারা মনে করছেন? দেখো, গুরুত্বপূর্ণ তো নিশ্চয়ই, কারণ বহিরাগতরা ইউনিভার্সিটির ক্যাম্পাসে ঢুকে ভাঙচুর চালায় এবং তারা শুধুমাত্র ইউনিভার্সিটি নয়, তার পাশাপাশি মেইন যে হস্টেল, সেই হস্টেলেও ঢুকে পড়া করে। এখন পুলিশ প্রাইমারিলি যে তদন্ত শুরু করার কথা, এবং সেই তদন্তর সব থেকে বেশি যেটা, সেটা হচ্ছে সিসিটিভি ফুটেজ। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের তরফে জানানো হচ্ছে প্রায় 50টিরও বেশি সিসি ক্যামেরা রয়েছে। 4 নম্বর গেটে প্রায় 8 থেকে 9টি, 4 নম্বর গেট থেকে অরবিন্দ ভবন আসতে গেলে প্রায় 8 থেকে 9টি সিসিটিভি ক্যামেরা রয়েছে। সেই সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ কিন্তু পুলিশের তরফে নেওয়া হবে কর্তৃপক্ষের কাছ থেকে, এবং কর্তৃপক্ষের দাবি যে শুধুমাত্র সিসিটিভি ফুটেজ না, আর যা যা তথ্য এবং নথি প্রয়োজন রয়েছে এই তদন্তের জন্য এবং এই ইউনিভার্সিটির শান্তি ফিরিয়ে আনার জন্য ক্যাম্পাসের ভিতরে, সেই সমস্ত কিন্তু তারা এফোর্ট করবেন। ওকে প্রীতি। পুলিশ আমাদের কাছে পাঠিয়েছে, চিঠি পাঠিয়েছে যে আমাদের তরফ থেকে যেসব সাহায্যগুলো করার, সেই সাহায্যগুলো আমরা করব। মানে সাহায্য মানে হচ্ছে সমস্ত এভিডেন্স, তারপর হচ্ছে ক্যামেরা ফুটেজ, তো সেগুলো আমরা দেব। গত বুধবার ও বৃহস্পতিবারের ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যে এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের প্রস্তুতি, অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটির ভাবনা। আমরা কথা বলবো, সোমরাজ রয়েছেন আমাদের সঙ্গে। সোমরাজ, এখনো পর্যন্ত এই বিষয়ে ঠিক কি কি সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে? এবং একটি সূত্র মারফত জানা যাচ্ছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য ইতিমধ্যেই তার সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন এবং অবসরপ্রাপ্ত বিচারপতিদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের তরফে। গত 19 ও 20 আগস্টের ঘটনায় তুমি দেখেছো ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের তরফে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, কিন্তু নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শুভশঙ্কর সরকার, যাকে চেয়ারম্যান রাখা হয়েছিল, তিনি এই কমিটিতে না থাকাতে এই বিরুদ্ধে চিঠি দিয়েছেন এবং তিনি জানিয়েছেন তিনি এই কমিটিতে থাকবেন না, তার ব্যক্তিগত কারণ উল্লেখ করে। এবং তারপরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই তদন্ত কমিটি ভাঙার সিদ্ধান্ত নিয়েছে। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, বিচার বিভাগীয় তদন্তের পথেই হাঁটছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত 19 ও 20 আগস্টের ঘটনা নিয়ে। ইতিমধ্যেই অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে যাতে তদন্ত কমিটি গঠন করা যায় সেই বিষয়ে প্রস্তুতি নিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তুমি দেখেছিলে যে গত শনিবার অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক সমাজের তরফে ইতিমধ্যে একটি চিঠি দেওয়া হয়েছিল বিশ্ববিদ্যালয় উপাচার্য ও উচ্চশিক্ষা দপ্তরকে, যেখানে এর আগে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেই তদন্ত কমিটি প্রশ্ন তুলে নিরপেক্ষতা নিয়ে চিঠি দেওয়া হয়েছিল এবং সেখানেই হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে তদন্ত করানোর কথা বলা হয়েছিল সংগঠনের তরফে। মনে করা হচ্ছে এবার সেই পথেই হাঁটতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখন বিশ্ববিদ্যালয়ের তরফে নেওয়া হয়নি। মনে করা হচ্ছে আজকের মধ্যেই সেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যাবে। ওকে। এই যে দিমাগি নকশাল এবং সিপিআইএম অধ্যাপক ছাত্র একটা ন্যারেটিভ তৈরি করছে, গেরুয়া গুন্ডামি, গেরুয়া রংটা আপনাদের পছন্দ হয় না। গেরুয়া রংটা হচ্ছে সনাতনী ঐতিহ্য, সনাতনী প্রতীক। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে অন্তত একটা বিচার বিভাগীয় তদন্ত বা সিবিআই তদন্ত করে যারা সনাতনী মানুষদের আবেগে আঘাত করেছেন তাদেরকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেবেন। বুধবার রাতে উপাচার্যের ভূমিকা নিয়ে প্রশ্ন এবিভিপি ও আরএসএস এর অধ্যাপক সংগঠনের এবং ক্যাম্পাসে পুলিশ ক্যাম্পেরও দাবি। এখানে ইউনিয়নের মিটিং ডাকা হয়েছিল, কারা সেই মিটিংটা ডেকেছিল অবৈধভাবে, এবং সেই জিবি মিটিং এ জাতীয়তাবাদী কিছু ছাত্রকে প্রচুর মারধর করা হয়। উপাচার্য মহাশয়ের কাছে চিঠি দিয়ে জানিয়েছি যে কারা মেরেছে, কারাই গুন্ডামিটা করছে, তারা কি আদৌ আমাদের এখানকার ছাত্র না বহিরাগত, সে যেই হোক আপনি আইডেন্টিফাই করে তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন। 12:30, 1টা, 1:30 পর্যন্ত প্রচুর ছাত্রছাত্রী তারা অরবিন্দ ভবনের ভিতরে ছিল।
আমরা কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করেছি যে অরবিন্দ ভবনের ভিতরে সেই রাত্রে এই যে মাস তারা আসলে কারা, তারা কি সবাই আমাদের ছাত্র নাকি তাদের সঙ্গে বহিরাগতরাও ছিল। সেই জন্য আমরা দাবি করছি যে অরবিন্দ ভবনের যে সিসিটিভি ফুটেজ আছে সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হোক। আমরা ঘটনার সময় উপাচার্যকে বহুবার ফোন করেছি, জাতীয়তাবাদী ছাত্ররা মার খেয়েছে, আপনি একটু আসুন, আপনি একটু আসুন। ক্যাম্পাসের মধ্যে রেজিস্ট্রার ছিলেন না, ঘটনা ঘটছে জানার পরেও কেউ ক্যাম্পাসে আসার প্রয়োজন অনুভব করেনি। ধরে নিতে পারি যে ইট ওয়াজ এ প্রি প্ল্যান্ড, যে ঘটনা ঘটছে ঘটতে দাও, একটা স্বপ্নদ্বীপ ঘটুক, আরেকটা অনামিকা ঘটুক, আরেকটা গোপাল সেন ঘটুক, তারপরে আমরা যাব। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করব, স্বপ্নদ্বীপ হত্যাকাণ্ড, অনামিকা মণ্ডলের হত্যা, গোপাল সেন মহাশয়ের হত্যা, এই ফাইলগুলোকে ইমিডিয়েট রিওপেন করা হোক। আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, কারোর জন্য মৃত্যু না হয়, কাউকে অকারণে যেন মারা না হয়, শান্তি শৃঙ্খলা বজায় রাখা যায়, তাই যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে পুলিশ পোস্ট করা হোক। ক্যাম্পাসে যে সমস্ত দিমাগি নকশাল আছেন, সিপিআইএম অধ্যাপক ছাত্ররা যারা আছেন, তারা এই পুলিশ আউটপোস্টের কন্টিনিউয়াস বিরোধিতা করে যাচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যদি পুলিশ ফাঁড়ি বসানো হয়, তাহলে মদ গাঁজা চরসের যে ঠেক চলে, সেই ঠেকটা পার্মানেন্ট বন্ধ হয়ে যাবে, আর তাতেই তাদের অসুবিধাটা। তারা শুধু এই আইনকেই ভয় পায়। কিন্তু আমরা দাবি করছি ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ ফাঁড়ি অতি অবিলম্বে ব্যবস্থা করা হোক। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। सफेद 500 ग्राम मात्र 42 টাকায়। अक्कड़ बक्कड़ बम्बे बो। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। ফের একবার আরাবুল ইসলামের উপর হামলার অভিযোগ উঠছে ভাঙড় থেকে। ভাঙড়ের পঞ্চায়েত সমিতির সভাপতি, তিনি যখন পঞ্চায়েতে যাচ্ছিলেন সে সময় তার গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ। কারা করলো, আরাবুলই বা কি বলছেন? কল্যাণ আছে আমার সঙ্গে সরাসরি। কল্যাণ, কল্যাণ আমার কথা শোনা যাচ্ছে? কল্যাণ কি আমার কথা শুনতে পাচ্ছে? কল্যাণ, কি হয়েছিল? একেবারে জানিয়ে রাখি, গত পরশু রাতে যেভাবে আরাবুল ইসলামের ওপর হামলা হয়েছিল, তার গাড়ি ভাঙচুর হয়েছিল, তার উপর বোমা নিক্ষেপ করা হয়েছিল, সেই ঘটনার পর আজকে যেহেতু আরাবুল ইসলাম ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির সভাপতি, সেই মোতাবেক সোমবার সকালেই তিনি ভাঙড় 2 পঞ্চায়েত সমিতিতে গিয়েছিলেন। সেই সময় বেশ কিছুক্ষণ পঞ্চায়েত সমিতি তার যে ঘর, সমিতির সভাপতির ঘর, সেই ঘরে বসেছিলেন এবং ব্যক্তিগত কারণে তিনি চলে আসছিলেন। তার কলকাতায় একটি কারণ দরকার ছিল। সে আরাবুল ইসলাম যখন ফিরছিল সেই সময় তাকে লক্ষ্য করে, তার গাড়ি লক্ষ্য করে চোর চোর স্লোগান এবং তারই পাশাপাশি তার গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ, এবং এই ইটের আঘাতে গাড়ির বেশ কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই যে ঘটনা ঘটেছে সেই তারপরেই তৎপরতার সঙ্গে পুলিশ আরাবুল ইসলামকে সেই এলাকা থেকে বার করে দেয় এবং সেখান থেকে আরাবুল ইসলাম বেরিয়ে আসেন। তবে যে ঘটনা ঘটেছে সেই নিয়ে রাজনৈতিক চাপানোতর শুরু হচ্ছে, কারণ পরশুদিন যে ঘটনা ঘটেছিল সেই নিয়ে নওশাদ সিদ্দিকী দাবি করেছিল যে রাতের অন্ধকারে এটা আরাবুল ইসলামের গেম প্ল্যান হতে পারে, আরাবুল ইসলামের লোকজনই এটা ভাঙচুর করতে পারে। তবে আজকে যে দিনের আলোতে যে ঘটনা ঘটেছে, আরাবুল ইসলামও কিন্তু স্বাভাবিকভাবে এই প্রশ্নই তুলছেন কি যে এই যে ঘটনা ঘটেছে দিনের আলোতে, এই যে যারা হামলা করেছে এরা তাহলে কারা? নওশাদ সিদ্দিকীর উদ্দেশ্যে কিন্তু এই প্রশ্নই তিনি ছুড়ে দিয়েছেন। তবে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা ইতিমধ্যেই পোলেরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করছেন আরাবুল ইসলাম। তবে পুলিশ থাকার পরও কিভাবে এই হামলা সেই নিয়ে প্রশ্ন তুলছেন তিনি। কল্যাণ, তুমি বলছিলে 22 তারিখ রাতের কথা, তারপরে আজকে আবার হামলা চালানো হলো। তো আগের দিন যে হামলা চালানো হয়েছিল সেই হামলা চালানোর ঘটনা এখনো পর্যন্ত কাউকে কি ধরা হয়েছে? না, আজকে কিন্তু সকাল থেকেই পুলিশের কাছে কিন্তু আগাম খবর ছিল যে আরাবুল ইসলাম আসবেন এবং আইএসএফরাও একটা অশান্তি করতে পারে। সেই কারণে সকাল থেকেই কিন্তু বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছিল ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির চত্বরে। সেই প্রচুর পুলিশ মোতায়েন ছিল সকাল থেকে। যারা ব্যক্তিগত কারণ বা যারা পঞ্চায়েত সমিতির
স্টাফ বা পঞ্চায়েত সমিতির সদস্য বা বিডিও অফিসের স্টাফ তাদেরকেই দেখে দেখে কিন্তু ঢোকানো হচ্ছিল। ফলে বাইরের যারা বহিরাগত লোকজন এসেছিল, যারা আইএসএফ এর দলীয় কর্মী সমর্থক এসেছিল, তাদেরকে কিন্তু ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। পুলিশ প্রথম থেকেই কিন্তু এই কাজটা করছিল। তারপর আরাবুল ইসলাম যখন পঞ্চায়েত সমিতির ভিতর থেকে যখন একেবারে বাইরের রাস্তাতে যখন চলে আসে, তার সেখানেই কিন্তু আরাবুল ইসলামের ওপর হামলা হচ্ছে। প্রচুর পুলিশ ছিল, কিন্তু ভিড়ের মাঝখান থেকে আরাবুল ইসলামের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে দাবি করছেন তিনি। আচ্ছা, এরা পাগল হয়ে গেছে। রাত্রি আমার উপরে হামলা করলো, সেখানে নওশাদ বললো যে আরাবুলের লোকেরা করেছে। আর আজকে যারা করেছে এরা কি নওশাদের ছেলে না নওশাদের বাবারা? এরা আজকে যারা আমার গাড়ির উপরে হামলা করলো এরা কারা? ফের দাবাং মেজাজে দিলীপ ঘোষ। মাফিয়া রাজ বন্ধে কড়া হুঁশিয়ারি। খড়গপুরে গুন্ডাগিরি বরদাস্ত নয় বলে হুঁশিয়ারি। দরকারে বারুইপুরের মতো এনকাউন্টার, দিলীপ ঘোষের হুঁশিয়ারি। ভাত ডালের বদলে গুলি খাবে গুন্ডারা। পুলিশের হাত খোলা রয়েছে বলেও মন্তব্য দিলীপ ঘোষের। কোনো মাফিয়া গুন্ডা খড়গপুরে থাকতে পারবে না। অনেকে ভেতরে গেছে, অনেকে তড়ি পার হয়ে গেছে। পুলিশ বলে দিয়েছে খড়গপুরের পা রাখলে সোজা গুলি খাবে, ডাল ভাত খাওয়ার আগে গুলিটা খেতে হবে। দাদাগিরি গুন্ডাগিরি অনেকটা কমেছে। পুলিশ আমাকে বলেছে পুজোর আগে সব ঠান্ডা করবে। আমি ঠান্ডা করার জন্য যা করার দরকার হাত খোলা আছে, বার করবে আর ট্রিগার টিপবে। কোনো উৎপাদ সহ্য করবো না, কাউকে ছাড়া হবে না। আর যদি দরকার হয় এনকাউন্টার হবে, গাড়ি করে যেমন হয়েছে থ্রেট কালচার, এটা আমরা বন্ধ করতেছি। পুলিশকে আমি বলে দিয়েছি যে পুলিশ যেন পুলিশের মতো দেখায়। পুলিশ কোন পার্টির ক্যাডার হয়ে বা গুন্ডার মতো মাফিয়ার মতো ব্যবহার করবে, এটা আমরা কিছুতে বরদাস্ত করবো না। এবার কিন্তু পুলিশ তার কাজ শুরু করেছে। অনেকে হয়তো কমপ্লেন করছে পুলিশ বাড়াবাড়ি করছে। পুলিশ একটু বাড়াবাড়ি করুক। গুন্ডা মাফিয়াদের বাড়াবাড়ির চেয়ে পুলিশের বাড়াবাড়ি একটু ভালো। আর দিলীপ ঘোষের এই মন্তব্যের প্রেক্ষিতে কি বলেছেন বিরোধী দলনেতা ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়, শোনাব। উত্তরপ্রদেশের যে যোগীরাজ, সেই যোগীরাজ কায়েম করবার চেষ্টা দিলীপ বাবুর এই কথায় পরিষ্কার হচ্ছে। আমাদের দেশের এই মুহূর্তের যে আইন বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা, তা যথেষ্ট কড়া। কেউ যদি অপরাধ করে, সে মাফিয়া হন বা অন্য কেউ, তার জন্য আইন রয়েছে, আইনে বিচারের ব্যবস্থা রয়েছে। এনকাউন্টার মানে হচ্ছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং। ভারতীয় ন্যায় সংহিতায় কিন্তু এনকাউন্টারের কোনো জায়গা নেই। সেটাই যদি সরকারের মতামত হয়, তাহলে বিএনএস এরও কোনো প্রয়োজন নেই, আইন আদালতেরও কোনো প্রয়োজন নেই। তাহলে একেবারে খাপ পঞ্চায়েত বসিয়ে দিন, খাপ পঞ্চায়েতের সঙ্গে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে দিন, এনকাউন্টার করে দিন, লেটা চুকে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে জটিলতা কাটলো। অর্থাৎ তিনি চাইলে যেভাবে খুশি টাকা তুলতে পারেন, সেটা যে কোনো ফরম্যাটে হতে পারে, টাকা তুলতে পারেন, টাকা জমা দিতে পারেন। আর কিভাবে এই জটিলতা কাটলো আমি জানবো। আমার সঙ্গে অর্ণব আছে ফোনে। অর্ণব, अक्कड़ बक्कड़ बम्बे बो বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? माइथन स्टील। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ओके। স্ট্রং মানে মাইথন স্টিল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 42 টাকায়। খাদ্য সুরক্ষায় কড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফুড ইন্সপেক্টরদের কড়া বার্তা, খাদ্য সুরক্ষায় কোনো আপোষ নয় বলেও ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, এই বিষয়ে এখনো পর্যন্ত কি জানতে পারছো? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঠিক কি কি নির্দেশ দিলেন? দেখো, আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন নবান্ন সভাঘরে, যেখানে ফুড ইন্সপেক্টররা ছিলেন। মানুষের খাদ্য সুরক্ষায় কোনো রকম আপোষ করা হবে না, এই বার্তা স্পষ্ট দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যেখানে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা ছিলেন, রাজ্যের মুখ্য সচিবও ছিলেন। বৈঠকে স্পষ্ট বলা হয়েছে আগামী 1 সেপ্টেম্বর থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত হবে ফুড সেফটি উইক। এই ফুড সেফটি উইকে 1000-এরও বেশি রেস্টুরেন্টে এবং বিভিন্ন জায়গায় জায়গায় অভিযান চালানোর নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিলেন আজকের বৈঠকে। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটাও স্পষ্ট করে দিয়েছেন ফুড ইন্সপেক্টরদের যে রাজ্যে বর্তমানে 300-রও বেশি ফুড ইন্সপেক্টর রয়েছে, কিন্তু তারা কোনো কাজই করেন না। আজকের বৈঠকে এমনটাই ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেই নবান্ন সূত্রে খবর। এবং পাশাপাশি এটাও বার্তা দিয়েছেন যে শুধুমাত্র গরিব সবজিওয়ালা নয়,
বড় বড় রেস্টুরেন্টগুলিতেও অভিযান চালাতে হবে, বাদ যাবে না 5 তারা 7 তারা হোটেলগুলিও, অর্থাৎ 5 স্টার 7 স্টার হোটেলগুলিও বাদ যাবে না এই আওতা থেকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকের বৈঠকে এমনটাও বলেন যে ভেজাল খাবার দেওয়া হচ্ছে, শাকসবজিতে রং লাগানো হচ্ছে, কিন্তু এই খবরগুলি ফুড ইন্সপেক্টরদের কাছেই থাকছে না, তার কাছে এই খবর আসছে। এমনটাই বৈঠকে ক্ষোভ প্রকাশ করে বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে নবান্ন সূত্রে খবর। এবং তারপরেই নির্দেশ দিয়েছেন ইতিমধ্যেই যে 1000-এরও বেশি রেস্টুরেন্টে এবং বিভিন্ন জায়গায় জায়গায় অভিযান চালাতে হবে, জেলায় জেলায় এই অভিযান চালাতে হবে। রাজ্যে পরিকাঠামো রয়েছে পর্যাপ্ত পরিমাণে, কিন্তু তারপরেও কেন এই কাজ হচ্ছে না? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন যে সাধারণ মানুষের খাদ্য সুরক্ষায় কোনো রকম আপোষ করা যাবে না, এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি রাজ্য সরকার নিয়েছে। আর সেই দিকে সামনে রেখেই ফুড ইন্সপেক্টরদের এই অভিযান চালাতে হবে এবং অভিযান চালানোর সময় কি কি করতে হবে সেই বিষয়েও বিস্তারিত নির্দেশ আজকের বৈঠকে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রায় 1 ঘন্টা ধরেও এই বৈঠক চলে, যে বৈঠকে ফুড ইন্সপেক্টররাও উপস্থিত ছিলেন এবং সেই বৈঠকে বিভিন্ন ফুড ইন্সপেক্টরদের থেকে প্রশ্নও করেন তারা কি ফুড ইন্সপেক্টরদের কাছে গোটা আইন সম্পর্কে তাদের কাছে ধারণা আছে। এবং বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন তারা অনেকেই আইন সম্পর্কে জানে না, এক্ষেত্রে ফুড সেফটি নিয়ে যে আইন আছে সেই আইন যদি না মানা হয় তাহলে শুধুমাত্র জরিমানা করেই বসে থাকলে চলবে না, অর্থাৎ শুধু জরিমানা নয়, সংশ্লিষ্ট রেস্টুরেন্টগুলি বা সংশ্লিষ্ট যেখানে যেখানে এই অভিযোগগুলি আসছে সেগুলি বন্ধ করে দেওয়ার মতো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। আজকের বৈঠকে একটা বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবারই দেওয়ার চেষ্টা করেছেন যে খাদ্য সুরক্ষায় কোনো রকম আপোষ করা যাবে না এবং যেখানে যেখানে ভেজাল খাবার বা যেখানে যেখানে শাকসবজি রং লাগানো তথ্য তারা পাবেন, প্রমাণ পাবেন, সেখানে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। আজকের বৈঠকে ছিলেন রাজ্য পুলিশের ডিজি আইন শৃঙ্খলাও, তাকেও স্পষ্ট নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছেন যে পুলিশকেও প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে, কারণ রাজ্য সরকার চায় মানুষকে খাদ্য সুরক্ষা দিতে এবং সেই দিকে লক্ষ্য রেখেই শুধুমাত্র জরিমানা করেই বসে থাকলে চলবে না, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বন্ধ পর্যন্ত করে দিতে হবে। আগামী 1 সেপ্টেম্বর থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত ফুড সেফটি উইক পালন হবে, তেমনটাই এখনো পর্যন্ত আলোচনা হয়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। ওকে সোমরাজ।